The controversy continues. Is the revolutionary leader, Ernesto Che Guevara, really dead? The Bolivian army says yes, and that his body has been cremated. But Guevara's brother, Roberto, has just returned from Bolivia, and he says the guerrilla killed by the Bolivian army was not his brother. কার্ল মার্কস তার দাস ক্যাপিটালে বলে বসলেন, মানুষের ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। সময়ের প্রয়োজনে ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়। দার্শনিকরা এতদিন ধরে মানব ইতিহাসকে বিশ্লেষণ করে এসেছেন, কিন্তু আসল কাজটা হচ্ছে ইতিহাসকে পাল্টে দেয়া। মানব ইতিহাসের ক্রমবিকাশ সম্পর্কে বলতে গিয়েই এই কথা বলেন তিনি। কিন্তু সমস্যা হলো, মানব ইতিহাসে ইতিহাসকে পাল্টে দেওয়ার মতো সন্ধিক্ষণ আমরা খুব বেশি দেখতে পাই না, কারণ ইতিহাসকে পাল্টে দেওয়ার জন্য একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে নতুন করে ইতিহাস লিখতে হয়। যে সকল মৃত্যু উপত্যকায় ঘাম এবং রক্ত দিয়ে জুলুমের ইতিহাস লেখা হয়ে আসছিল, সেই উপত্যকায় অত্যাচারীর রক্ত দিয়ে মুক্তির ইতিহাস লিখতে হয়। অন্ধকার পেরেস্টালে দাঁড়িয়ে আলোর দুনিয়া রচনা করতে হয়। আর এমনই এক ইতিহাসকে পাল্টে দিয়েছিল কিউবার বিপ্লব, এবং সেই কিউবান বিপ্লবের আকাশের জলজলে নক্ষত্র ছিলেন মাত্র দুইজন, Che Guevara and Castro, the dynamic duo of the Cuban Revolution. অগস্ট 1926 কিউবার ছোট্ট শহর বিরানে জন্ম নেয় এক ছেলে শিশু। না, গরিব ঘরে জন্ম নয় তার। পিতা আনহেল মারিয়া বাউতিস্তা কাস্ত্রো ছিলেন স্পেন থেকে আসা কিউবার একজন ধনী কৃষক। ছেলের নাম রাখলেন ফিদেল আলহেন্দ্রো কাস্ত্রো। কাস্ট্রোর শিক্ষা জীবনের হাতেখড়ি হয় সান্টিয়াগোর ক্যাথলিক স্কুলে, পরে হাভানার কলেজ এল কলেজিও হয়ে হাভানা বিশ্ববিদ্যালয়। 40-এর দশকে এই বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সময় কাস্ট্রো জড়িয়ে পড়েন রাজনীতিতে। তিনি ছিলেন কিউবার সামাজিক বাস্তবতায় তথাকথিত এলিট শ্রেণীর একজন উৎকৃষ্ট উদাহরণ। বাবার অর্থের প্রাচুর্য, পড়েছেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে, বিয়ে করেছিলেন কিউবার ধনী এক রাজনীতিবিদের কন্যা মার্টা ডিয়াজ বালার্টকে। সব দিক থেকেই বিলাসবহুল জীবন বেছে নেওয়ার সুযোগ ছিল তার, কিন্তু তিনি তার বদলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেলেন শোষিতের শ্রেণী সংগ্রামে, তাদের অধিকার রক্ষায়। স্রষ্টা দুনিয়ার মানুষকে নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করার জন্যই বোধহয় পাঠায়। তার ইশারাই ছিল এমন যে অভিজাত শ্রেণী থেকে উঠে আসা ফিদেলের হাত ধরেই নিশ্চিত হবে শ্রমিকের অধিকার। আরেক নক্ষত্র আর্নেস্তো গেভারা দে লা সেরনার জন্ম 1928 সালের 14 জুন আর্জেন্টিনায়। তবে বিশ্ব তাকে চেনে চে গেভারা নামে। চেয়েছিলেন এক বরেণ্য আর্জেন্টিনিয়ান মার্ক্সবাদী, বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সমরতত্ত্ববিদ এবং আরও অনেক কিছু। চিকিৎসক থেকে বিপ্লবী হওয়া একজন চের জীবন ছিল রোমাঞ্চ দিয়ে ভরপুর। শৈশব থেকেই সমাজের বঞ্চিত, অসহায়, দরিদ্রদের প্রতি এক ধরনের মমত্ববোধ তার ভেতরে তৈরি হতে থাকে। খুব অল্প বয়সেই তিনি রাজনীতি সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করেন। 1948 সালে বুয়েনোস আইরেস বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিষয়ে লেখাপড়ার জন্য ভর্তি হন। 1951 সালে লেখাপড়ায় 1 বছর বিরতি দিয়ে আলবার্তো গ্রেনাদো নামে এক বন্ধুকে সাথে করে মোটর সাইকেলে দক্ষিণ আমেরিকা ভ্রমণে বেরিয়ে পড়েন চে। তার প্রধান উদ্দেশ্য ছিল পেরুর সান পুয়েবলোর কুষ্ঠরোগীদের জন্য বিশেষ বসতিতে স্বেচ্ছাসেবক হিসেবে কয়েক সপ্তাহ কাজ করা। তার ভ্রমণের পরবর্তী সময়ে তিনি সেই বসতিতে বসবাসকারী মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও সহচার্য দেখে অবাক হয়ে যান। এই অভিজ্ঞতা থেকে তার রচনা দ্য মোটরসাইকেল ডায়েরিজ নামের বিশ্ববিখ্যাত একটি বই। এই নিয়ে একই নামের একটি সিনেমাও আছে, দেখে ফেলতে পারেন। 1954 সালের শুরুর দিকে গেভারা মেক্সিকো নগরীতে পৌঁছান এবং সদর হাসপাতালে অ্যালার্জি বিভাগে চাকরি করেন। আর এ সময় তার পরিচয় হয় ফিদেল কাস্ট্রোর সঙ্গে। বাকিটা ইতিহাস। কিছুদিন পরেই 1955 সালের 26 জুলাই চে কিউবান বিপ্লবের আন্দোলনে যোগ দেন।
কিউবান বিপ্লবে চে গেভারার সংযোজনে এই বিপ্লবের গতিধারাকেই পরিবর্তন করে দেয়। সেখান থেকেই শুরু গল্প। কিউবার বিপ্লবকে বোঝার জন্য আমাদের তৎকালীন কিউবার সমাজ, রাজনৈতিক ব্যবস্থা এবং উৎপাদন ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা প্রয়োজন, যা বিপ্লবের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে কাজ করেছে। প্রচলিত মার্ক্সবাদ মতে কিউবার বিপ্লবীর পেছনে শ্রমিক শোষণ, উপনিবেশিক সমাজ ব্যবস্থা, কিউবার বাজারে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে দায়ী করা হলেও এর পেছনে আরও সূক্ষ্ম কিছু নিয়ামক রয়েছে। প্রথমত, সবচেয়ে সাধারণ বিষয় ব্যাপক দুর্নীতি। কিউবা 1898 সালে স্পেন থেকে স্বাধীনতা অর্জন করে, আর এরপর থেকেই কিউবা একটি দুর্নীতিগ্রস্ত সমাজ এবং রাজনীতির প্রতিচ্ছবি হিসেবে পৃথিবীর সামনে আবির্ভূত হয়। খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্রের সাধারণ মৌলিক চাহিদা ভোগ করার একমাত্র মাধ্যম হয়ে ওঠে ঘুষ এবং স্বজনপ্রীতি। 1940-এ ফুলহেন্সিও বাতিস্তা সালভেদরের স্বৈরশাসনে এই সকল দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। তার সময় রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী সুসংগঠিত অপরাধে জড়িয়ে পড়ে। তাছাড়া জনগণের জন্য সবচেয়ে হতাশার বিষয়টি ছিল কিউবার বাজার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রের কাছে পুরোপুরি উন্মুক্ত করে দেয়া। ফলে জনগণের কাছে বাতিস্তার সরকার সাম্রাজ্যবাদী শক্তির একটা পাপেট হিসেবে উপস্থাপিত হয়। দ্বিতীয়ত, চলমান রাজনৈতিক অস্থিরতা। স্বাধীনতার পর থেকেই কিউবার রাজনৈতিক অস্থিরতা একটি সাধারণ ঘটনা। স্বাধীনতার পরপরই দেশটি 4 বছরে 2 বার যুক্তরাষ্ট্র কর্তৃক সেনা হস্তক্ষেপের শিকার হয়। যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থে রাজনৈতিক হস্তক্ষেপ, সরকার উৎখাত, সামরিক হস্তক্ষেপ কিউবাকে রাজনৈতিকভাবে কখনোই স্থির হতে দেয়নি। 1948 সালে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রথমবারের মতো কিউবায় জনপ্রতিনিধি নির্বাচিত করা হয় এবং প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন কার্লোস ম্যানুয়েল প্রিও সোকারেস, যাকে নিয়ে জনগণ একটি গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক কিউবার স্বপ্ন দেখে আসছিল। কিন্তু 1952 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি সেনা অভ্যুত্থানের মাধ্যমে সোকারেসকে ক্ষমতাচ্যুত করা হয়। এর মাধ্যমে বাতিস্তা ক্ষমতা দখল করেন, যা কিউবার জনগণের মুক্তি ও গণতন্ত্রকামী জনগণের জন্য ছিল একটা দুঃস্বপ্ন। বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করা হয়ে ওঠে জনগণের প্রধান আকাঙ্ক্ষা। একটু বিরতি। স্কাই বাই বিডি বাংলাদেশের একটি B2B প্রোডাক্ট সোর্সিং প্ল্যাটফর্ম। তারা চায়নার 10 লক্ষ উৎপাদকের কাছ থেকে আপনাকে প্রায় 20 কোটি পণ্য চায়না থেকে বাংলাদেশে ডোর টু ডোর ডেলিভারি দিতে পারে। আপনি জাস্ট কেজি অনুযায়ী যেই টাকা লাগে সেই টাকা দিয়ে যাবেন। অনেক প্রবাসী বাংলাদেশি চায়না থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, তারাও পারবেন। বাংলাদেশের পাশাপাশি এখন মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, ওমান, বাহরাইন, সৌদি আরব, কানাডা, USA এই দেশগুলোতেও যাতে বাংলাদেশিরা পণ্য হোলসেল পাইকারি রেটে নিয়ে ব্যবসা করতে পারেন সেই ব্যবস্থা রয়েছে স্কাই বাই বিডিতে, এবং আরো অনেক দেশকে তারা যুক্ত করছে এই প্রোডাক্ট সোর্সিং এবং শিপিং প্রসেসে ডে বাই ডে। প্রবাসে থেকে স্কাইবাইয়ের ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে যে কোনো পণ্য সোর্সিং, শিপিং এবং ব্র্যান্ডিং করতে পারেন ব্যবসায়িক যে কোনো পণ্য। তৃতীয় কারণ, কিউবায় সামাজিক ন্যায় বিচারের অভাব এবং শোষিত উৎপাদন ব্যবস্থা। কিউবার বিপ্লব সংঘটিত হওয়ার আগে কিউবা ছিল যুক্তরাষ্ট্রের জন্য একটা অবকাশ যাপনের স্থান। তখন যুক্তরাষ্ট্রের ভোগবাদী উপাদানের সরবরাহকারী ছিল কিউবা। ব্রথেল, ক্যাসিনো, বিলাসবহুল হোটেল, সমুদ্র সৈকত, রিসর্ট, ড্রাগ, সেক্স ট্রেড ছিল কিউবার অর্থনীতির প্রধান চালিকা শক্তি। যেই অর্থনৈতিক খাতগুলোকে ব্যবহার করে এলিট দুর্নীতিবাজরা তাদের পুঁজিকে সম্প্রসারিত করত, আর সমাজের প্রান্তিক পর্যায়ের জনগণ এই সকল অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিপতিদের দ্বারা শোষণের শিকার হতো। অন্যদিকে আরেকটি বিষয় ছিল চিনি রপ্তানির উপর ভিত্তি করে গড়ে ওঠা অর্থনৈতিক ব্যবস্থা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চিনি চাষ করার জন্য কিউবার কৃষকদের রাষ্ট্রীয় চাপ প্রয়োগ করা হতো। চিনি চাষাবাদকে কেন্দ্র করে তৈরি হয়েছিল সেখানে এক আধুনিক দাস প্রথা। রাষ্ট্র আসলে 2 ভাগে বিভক্ত ছিল। একদল প্রান্তিক পর্যায় থেকে চিনি উৎপাদন করত, আরেক দল যারা শহরে আধুনিক সকল সুযোগ সুবিধা ভোগ করত। 2 গ্রুপের মধ্যে শ্রেণী বিভাজন ছিল ভয়াবহ রকমের প্রকট। কিছু ইতিহাসবিদ তৎকালীন কিউবার শহুরে সমাজকে তুলনা করেছেন ইউরোপের সাথে, আর গ্রামাঞ্চল ছিল স্বল্প উন্নত ল্যাটিন আমেরিকার একটা প্রতিচ্ছবি।
উল্লেখ্য 1939 থেকে 1958 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের 55% চিনি কিউবা থেকে রপ্তানি হতো। চিনি রপ্তানির মাধ্যমে কিউবার জনগণের হাতে কিছু কাঁচা টাকা আসলেও তাদের জন্য স্থিতিশীল অর্থনৈতিক সংস্থান কিন্তু কখনোই ছিল না। তবে এটা একটা বিষয় যে কিউবার চিনি উৎপাদনকারী শ্রমিকদের মজুরি মুনাফার তুলনায় অনেক কম হলেও তৎকালীন ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশের তুলনায় কিন্তু খুব বেশি একটা কমও ছিল না। চিনি উৎপাদনকারী হিসেবে তাদের অন্তত জীবন ধারণের জন্য যা পাওয়া দরকার তারা ততটুকু ঠিকই পেত, কিন্তু নিজের জন্য সঞ্চয় করা বা কয়েকদিন একটু ছুটি নেওয়া ছিল প্রায় অসম্ভব। তাদের হতাশা ছিল এখানে যে দেশের জিডিপিতে সর্বোচ্চ পরিমাণ অবদান তারা রাখছে, কিন্তু তাদের চোখের সামনেই তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। অর্থাৎ কিউবার বিপ্লবের সূত্রপাত হাড্ডিসার দেয়ালে পিঠ থেকে যাওয়া শ্রমিক শ্রেণী নয়, বরং শ্রেণী সংগ্রামে নিজের বঞ্চিত মনে ন্যায্যতার অধিকার পাওয়ার প্রয়াস। এই বিষয়টি কিউবার মানুষকে বিপ্লবী করে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিউবার বিপ্লব নেহায়েত কোনো রাতারাতি সংঘটিত হওয়া বিপ্লব নয়, বরং কয়েকটি পর্যায়ক্রমিক ধাপে এই বিপ্লব ঘটে, যার প্রেক্ষাপট বাতিস্তার অবৈধ ক্ষমতার দখল। আর ততদিনে 1952 সালে 26 বছর বয়সী তরুণ টকবগে ক্যাস্ট্রো বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। 1953 সালের 26 জুলাই কিউবার মনকাদা ব্যারাক, ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে 138 জন বিপ্লবী এই ব্যারাকটিতে সশস্ত্র হামলা চালায়। কিউবান সেনাবাহিনীর সামনে তারা মাত্র কয়েক ঘন্টা টিকতে পেরেছিল। সেনাবাহিনী তাদের ছত্র ভঙ্গ করে দেয়, যার মধ্যে 90 জন মারা গিয়েছিল। বেশ কিছু সংখ্যক বিপ্লবীকে আটকও করা হয়। ফিদেল কাস্ট্রো এবং তার ভাই রাউল কাস্ট্রো তখন ধরা না পড়লেও পরে তাদেরকে জেলে বন্দী করা হয় এবং তাদের 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়। যদিও 15 বছর তাকে কারাবরণ করতে হয়নি, আন্তর্জাতিক বিভিন্ন চাপে 2 বছর পরই তিনি মুক্তি লাভ করেন। এই ঘটনাকে দ্য অ্যাসল্ট অফ মোকাদা বলা হয়। পরের ঘটনা 26th of July মুভমেন্ট। দ্য অ্যাসল্ট অফ মোকাডা এর কয়েক বছর পরই বিপ্লবের পরিকল্পনাকারী মূল যোদ্ধাদের রাজনৈতিক নির্বাসনে পাঠানো হয় মেক্সিকোতে। রুদ্ধ হয়ে যায় স্বদেশ ভূমিতে ফেরার সমস্ত পথ। ফিদেল মেক্সিকোতেই বিপ্লবীদের সংগঠিত করতে থাকেন। তারা তাদের বিপ্লবী আন্দোলনের নাম দেন 26th of July মুভমেন্ট। এখানেই ফিদেলের সাথে যোগ দেন চে গেভারা। চে হয়ে ওঠেন এই বিপ্লবের সেকেন্ড ইন কমান্ড। তাদের লক্ষ্য একটাই, গেরিলা যুদ্ধে যে করেই হোক উৎখাত করতে হবে বাতিস্তাকে। সঙ্গী হবে দেশের আপামর নিপীড়িত জনসাধারণ। তাদের রিসোর্স খুব বেশি ছিল না, সেনাবাহিনীর সামনে সেগুলো খুবই মামুলি একটা বিষয়, কিন্তু তারুণ্য, বিপ্লব আর দেশপ্রেমের সামনে যে কোনো প্রতিকূলতাই অটল হয়ে থাকতে পারে না। তারই প্রমাণ ফিদেল, চে আর তাদের বন্ধুরা। 1956 সালের মাঝামাঝির দিকে মাত্র 82 জন যোদ্ধা নিয়ে নৌকা দিয়ে সাগর পার হয়ে কিউবার উপকূলে পৌঁছে ঝকঝকে দিনের আলোতে সেনাবাহিনীর আক্রমণে ঝাঁঝরা হয়ে নানা বাধা পেরিয়ে সিয়েরা মায়েস্ত্রো পর্বতে যখন গেরিলারা পুনর্মিলিত হন, তখন তাদের সংখ্যা মাত্র 12। সেই থেকে কি করে নিজেদের সংগঠিত করে স্থানীয় জনগণকে সাথে নিয়ে গেরিলা যুদ্ধের মাধ্যমে মাত্র 2 বছরের মাথায় যুক্তরাষ্ট্রের তাবেদার সরকারের প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনীকে পরাজিত করে বাতিস্তাকে দেশ ছাড়া করল তারা, সেই কাহিনী রূপকথাকে ছাড়িয়ে পরিণত হয়েছে এক কিংবদন্তিতে। সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত জনগণের কাছে কিউবার বিপ্লব হয়ে গেছে মুক্তির প্রতীক। এভাবে 1956 সাল থেকে ছোট বড় গেরিলা হামলা তারা সংগঠিত করতে থাকে। এদিকে মার্কিন প্রশাসন রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠছিল কিউবা নিয়ে। বিশেষ করে ফিদেলের চেয়ে তাদের মাথা ব্যথা বেশি হয়ে দাঁড়িয়েছিল চে। সিআইএর এজেন্টদের মতে এরা কট্টর মার্কিন বিরোধী এবং সাম্যবাদী। তারা কিউবাতে সোভিয়েত ব্যবস্থা চালু করতে আগ্রহী এবং মার্কিন পণ্য বর্জন করতে জনগণকে উৎসাহিত করছে। যুদ্ধকালীন চে বিদ্রোহী সেনাবাহিনীর অখণ্ড অংশ হয়ে গিয়েছিলেন। বিখ্যাত টাইম ম্যাগাজিন তাকে কাস্ত্রোর মস্তিষ্ক বলে আখ্যায়িত করেছিল। 1958 সালের শুরুর দিক থেকে বিপ্লবী আক্রমণগুলো আরও বেশি সংগঠিত হতে থাকে। হামলা করতে করতে তারা প্রায় কিউবার কেন্দ্রে চলে আসে। তাদের হিট অ্যান্ড রান পদ্ধতিতে আক্রমণ অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে। একবার তো তারা বাতিস্তাকে হত্যা করার প্রায় কাছাকাছি চলে গিয়েছিলেন। বাতিস্তা বিপ্লবীদের সমূলে নিধন করার জন্য কিউবার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সৈন্য পাঠায়, কিন্তু ততদিনে বিদ্রোহীরা অনেক শক্তিশালী। বাতিস্তার এই আক্রমণাত্মক পরিকল্পনা খুব বেশি একটা কাজ করেনি। 1958 সালের শেষের দিকে চে গেভারা, রাউল কাস্ত্রো এবং ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে ভাগ হয়ে বিপ্লবীরা একযোগে আক্রমণ করা শুরু করে।
ডিসেম্বরের 28 থেকে 30 তারিখের মধ্যে চে মাত্র 300 সৈন্য নিয়ে হাভানা, সান্তা ক্লারার মতো শহর দখল করে ফেলে, আর এতেই বাতিস্তার হার প্রায় নিশ্চিত হয়ে যায়। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয় কতটা রক্তপাতহীনভাবে এই বিপ্লবটি শেষ করা যায়। জানুয়ারির 2 তারিখ চে হাভানা শহর পুরোটা জয় করেন। কিউবানরা বিপ্লবীদের এই জয়কে আনন্দের সাথে স্বাগত জানায়। 1959 সালের জানুয়ারির 9 তারিখে ফিদেল কাস্ত্রো কিউবার রাজধানী হাভানাতে ঢোকেন এবং কিউবার বিপ্লবের সফল পরিসমাপ্তি ঘটে। ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত হয়ে যায় চে গেভারা এবং ফিদেল কাস্ত্রোর নাম। শেষ করব আজকে। কিউবান বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাতারাতি কিংবা খুব আচমকা কোনো বিপ্লব হয় না। বিপ্লবের জন্য ছোট ছোট পদক্ষেপ নিতে হয়। নিপীড়নমূলক ক্ষমতা কাঠামো ধ্বংস করার জন্য আরেকটি ক্ষমতা কাঠামো তৈরি করতে হয়। এর জন্য জনগণের চাওয়া পাওয়া বুঝতে হয়, তাদের আদর্শগতভাবে এবং রাজনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে তৎপর করে তুলতে হয়। কিউবার বিপ্লবের সমাপ্তি ঘটে 1959 সালের জানুয়ারিতে, কিন্তু এই প্রক্রিয়া শুরু হয় 1952 সালের পর। কিউবার মতো মুক্তিগামী জনগণ আর চে গেভারা ও কাস্ট্রোর মতো নেতাদের মিশেলে একটা সফল বিপ্লব সংগঠিত হয়। কিউবার বিপ্লবের পর দেশটিতে শুরু হয় রাজনীতির এক নতুন অধ্যায়। কিন্তু কেমন ছিল সেই অধ্যায়? একটু অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য।